অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। ইফরিতের প্রেম পর্ব ১৫২ বর্তমান। ঘরের ভেতর আবারও নীরবতা নেমে আসে। মাহিরের মুখে অতীতের ঘটনাগুলো শোনার পর যেন সবার দৃষ্টিই বদলে গেছে। এতক্ষণ যাকে শুধু ভয়ঙ্কর এক ইফরিত রাজপুত্র মনে হচ্ছিল, সেই কায়সারের ভেতরেও যে এত গভীর ভালোবাসা ছিল, এটা কেউ অস্বীকার করতে পারছে না। তাহির কিছুক্ষণ চুপ থেকে ধীরে জিজ্ঞেস করেন, এখন অরুণিকা কোথায়? মাহির স্বাভাবিক গলায় উত্তর দেয়, মা আমাদের সাথেই থাকে, মানুষের জগতে। তাহির ভ্রু কুঁচকে ফেলেন, কিন্তু কায়সার তো জিন, সে মানুষের জগতে কেন থাকছে? মাহির হালকা হেসে বলে, মায়ের জন্য। মা মানুষের জগৎ ছেড়ে কখনো থাকতে চাইত না। সে একটু থামে, যেন পুরনো দিনের কথা মনে পড়ছে। আর প্রথম দিকে তো দাদুভাই একেবারে বের করেই দিয়েছিলেন ইফরিত রাজ্য থেকে। মানুষ মেয়েকে বিয়ে করায় খুব রেগে গিয়েছিলেন উনি। তটনি আগ্রহ নিয়ে শুনছে। মাহির আবার বলে, তারপর আমরা প্রায় ১ বছর মানুষের জগতেই ছিলাম। তখনই মা জেহেরকে কনসিভ করে। জেহের বিরক্ত মুখে অন্যদিকে তাকায়। মাহির সেটো নখার ভান করে বলে যায়। পরে যখন বাবা দাদুকে জানায় মা আবার সন্তান সম্ভবা, তখনই দাদু নরম হয়। আসলে জেহেরের জন্যই বাবাকে ক্ষমা করেছিলেন উনি। তাহের এবার জেহেরের দিকে তাকান। তার মানে জেহেরও মানুষের জগতে বড় হয়েছে? জেহেরের মুখ শক্ত হয়ে যায়। সে সংক্ষিপ্ত গলায় উত্তর দেয়, না। তাহের আর তটনি দুজনেই অবাক হয়ে যায়। সিরাকের মুখে সঙ্গে সঙ্গে অস্বস্তি ফুটে ওঠে। এই বিষয়টা জেহেরের পছন্দ না, সে খুব ভালো জানে। তাহের এবার মাহিরের দিকে তাকালে মাহির দীর্ঘশ্বাস ফেলে ধীরে বলে, আসলে জেহের জন্মানোর পর আমাদের দুজনের উপর অনেক বিপদ নেমে আসে। জেহের ভ্রু কুঁচকে তাকায় মাহিরের দিকে। এই কথাগুলো সে আগে কখনো শোনেনি। মাহির শান্ত গলায় বলতে থাকে, আমাকে ইফরিত রাজ্যের কিছু ইফরিত নিজেদের স্বার্থে ক্ষতি করতে চেয়েছিল, আর জেহেরকে মানুষের জগতের কিছু লোক। তাহের বিভ্রান্ত হয়ে যায়। রাজকুমারদের উপর হামলা কেন? মাহির তিক্ত হাসে। ক্ষমতার জন্য মানুষ যেমন বদলায়, জিনরাও খুব আলাদা না। সে ধীরে চেয়ারে হেলান দেয়। আমার ৩ জন ফুফির ২ জন চেয়েছিলেন তাদের ছেলেদের মধ্যে কেউ একজন যেন ভবিষ্যতের উত্তরাধিকারী হয়। কিন্তু দাদুভাই ছোট থেকেই আমাকে খুব বেশি ভালোবাসতেন, সেটাই তাদের সহ্য হতো না। তটনি চুপচাপ শুনছে। মাহির এবার নিচু গলায় বলে, আমার ৫ বছর বয়সে আমাকে মেঝ ফুফি বিষ খাওয়ানোর চেষ্টা করেছিলেন। ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে যায়। জেহের সোজা হয়ে বসে পড়ে। দাদুভাই নিজ হাতে ধরে ফেলেছিলেন তাকে। তারপর পুরো পরিবার সহ তাকে প্রাসাদ থেকে বের করে দেন। তার চোখে তখন পুরনো ক্লান্তি। কিন্তু তারপরও বাকিরা থামেনি। ষড়যন্ত্র চলতেই থাকে। শেষ পর্যন্ত দাদু সিদ্ধান্ত নেন আমাকে আর ইফরিত রাজ্যে রাখা নিরাপদ না। তাই বাবা মা আমাকে নিয়ে মানুষের জগতে চলে আসে। কথাটা শেষ করে মাহির একবার তাকায় জেহেরের দিকে। আর জেহের রয়ে যায় ইফরিত রাজ্যে। পুরনো ক্ষতের কথা মনে করে জেহেরের চোয়ার শক্ত হয়ে যায়। এত বছর ধরে সে ভেবেছে মাহিরকে বেশি ভালোবাসত বলেই তাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল, আর তাকে রেখে যাওয়া হয়েছিল। অথচ আজ প্রথমবার অন্য একটা সত্য সামনে আসছে। তটনি এবার ধীরে জিজ্ঞেস করে, কিন্তু তুমি বলছিলে রাজকুমার জেহেরও বিপদে ছিল, মানুষেরা কেন ওর ক্ষতি করতে চাইবে? মাহির কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে জেহেরের দিকে তাকায়। জেহেরও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মাহির নিচু গলায় বলে, জেহের জন্ম থেকেই অস্বাভাবিক শক্তি নিয়ে জন্মেছিল। সিরাক মাথা নিচু করে ফেলে, যেন সে আগেই জানত পরের কথাগুলো। জেহের জন্মানোর কিছুদিন পরই তার খবর পেয়ে যায় একজন কুখ্যাত কবিরাজ। তাহেরের চোখ সরু হয়ে আসে। কে? মাহিরের কণ্ঠ ঠান্ডা হয়ে যায়। রঘু কবিরাজ। নামটা উচ্চারণ হতেই ঘরের ভেতর অদ্ভুত ভারী অনুভূতি ছড়িয়ে পড়ে। সে জেহেরকে ব্যবহার করতে চেয়েছিল, আর সেই কারণেই জেহের যখন মাত্র ৭ মাসের ছিল তখন তাকে অপহরণের চেষ্টা করা হয়। জেহেরের বুক ধক করে ওঠে। মাহির এবার তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু তারা সফল হয়নি, আমার কারণে। জেহের সম্পূর্ণ স্থির হয়ে যায়, আর মাহির ধীরে চোখ নামিয়ে ফিসফিস করে বলে, সেদিন কি হয়েছিল জানো? অতীত। ইফরিত রাজ্য ছেড়ে মানুষের জগতে আসার পর থেকেই যেন সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল।
মাত্র 5 বছর ছোট্ট মাহির টানা 15 দিন জ্বরে ভুগেছিল। কখনো জ্বর কমে, আবার হুট করে বেড়ে যেত। সেই সময়টায় পুরো বাড়ির পরিবেশই ভারী হয়েছিল। একদিকে অরুণিকা অসুস্থ, মানসিক চাপ, শরীরের দুর্বলতা সব মিলিয়ে সে প্রায়ই বিছানায় পড়ে থাকত। অন্যদিকে বড় ছেলে মাহির জ্বরে কাঁপছে, আর সবচেয়ে বড় চিন্তা 6 মাসের ছোট্ট জেহেরকে ইফরিত রাজ্যেই রেখে আসতে হয়েছে। পরিস্থিতি এমন ছিল যে ওকে সঙ্গে আনা সম্ভব হয়নি, কিন্তু সেই সিদ্ধান্তটা কারোর জন্যই সহজ ছিল না, বিশেষ করে মাহিরের জন্য। সে নিজের ছোট ভাইটাকে অসম্ভব ভালোবাসত, জেহেরকে ছাড়া ঘুমোতেও চাইত না, অথচ হঠাৎ করেই তাকে ছেড়ে চলে আসতে হয়েছিল। অবশেষে 15 দিন পর যখন মাহির কিছুটা সুস্থ হল, তখন বাদশাহ আরকান সেনাপতি জাবেরকে পাঠান তার খবর নিতে। জাবের আসতেই ছোট্ট মাহির দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ায়, চোখ দুটো মুহূর্তেই ভিজে ওঠে। আমি ভাইয়ের কাছে যাব। তার কণ্ঠে এমন আকুতি ছিল যে জাবের নিজেও থমকে যায়। আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমি জেলেনকে দেখতে যাব। জেহেরের নাম এখনও ঠিক করে উচ্চারণ করতে পারে না মাহির। জেহেরের বদলে সে জেলেন বলেই ডাকে। কায়সার সঙ্গে সঙ্গে কঠিন গলায় বলে, না। সেই সময় অরুণিকা দোতলায় ঘুমাচ্ছিল। শরীর এতটাই দুর্বল ছিল যে ঠিকমতো উঠতেও পারছিল না, তাই কায়সারের পক্ষে এখন ইফরিত রাজ্যে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু মাহির থামে না, তার চোখে পানি জমে ওঠে। আমি যাব। কায়সারের কণ্ঠ এবার আরও কঠিন হয়, না মানে না। মাহির এবার জেদ ধরে বসে, আমি যাবই। মাহির! কায়সারের ধমক শুনেই হঠাৎ কেঁদে পড়ে মাহির। এতক্ষণ পর্যন্ত সে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু এবার আর পারে না। কায়সার স্পষ্টই অবাক হয়ে যায়। মাহির খুব সহজে কান্না করত না, বিশেষ করে এমন ভেঙে পড়ে নয়। ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমি আমার ভাইয়ের কাছে যাবই। ও একা আছে, ও ভয় পাবে আমাকে ছাড়া। কথাগুলো শুনে কায়সারের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে ধীরে মাহিরের কাছে এগিয়ে আসে, তারপর নিচু হয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। মাহির সঙ্গে সঙ্গে বাবার বুকে মুখ গুজে দেয়। ছোট ছোট কাঁধ কাঁপছে কান্নায়। কায়সার তার পিঠে হাত বুলিয়ে নরম গলায় বলে, বাবা, আজ যেও না, পরে যাব। কেমন? তোমার মা অসুস্থ, আমি তো তোমার সঙ্গে যেতে পারব না। মাহির নাক টেনে কাঁদো কাঁদো গলায় বলে, তোমার যেতে হবে না, আমি একাই যাব। তুমি একা যেতে পারবে না, জাবের আঙ্কেল নিয়ে যাবে। তারপর সঙ্গে সঙ্গে জাবেরের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে জিজ্ঞেস করে, তুমি নিয়ে যাবে না? জাবের 1 সেকেন্ডও দেরি না করে মাথা নেড়ে বলে, অবশ্যই নিয়ে যাব রাজকুমার। মাহির সঙ্গে সঙ্গে কায়সারের দিকে ফিরে বিজয়ী ভঙ্গিতে বলে, দেখেছ, উনি নিয়ে যাবে। তারপর আবার কাঁদতে কাঁদতে বলে, আমি জেলেনের সঙ্গে দেখা করবই। তুমি দেখেছিলে ও কিভাবে কাঁদছিল আসার সময়? ও আমাকে ছাড়া থাকতে চায় না, ঠিক আমার মতো, যেমন আমি ওকে ছেড়ে থাকতে চাই না। কায়সারের চোখ নরম হয়ে যায়। মাহির অভিমান করে বলে, জানো কতদিন দেখি না ওকে? কায়সার ক্লান্ত গলায় বলে, মাত্র 15 দিন হয়েছে। মাহির সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে, তুমি জানো 15 দিন কত বড়? অনেক বড়। কথাটা শুনে জাবের মুখ ঘুরিয়ে চাপা হাসে, আর কায়সার সে শুধু দীর্ঘশ্বাস ফেলে। শেষ পর্যন্ত ছেলের জেদের কাছে হারতেই হয় তাকে। সে আলতো করে মাহিরের চোখের জল মুছে দিয়ে জিজ্ঞেস করে, তুমি নিজের খেয়াল রাখতে পারবে? মাহির এবার 2 হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে একদম দায়িত্বশীল ভঙ্গিতে মাথা নাড়ে, পারব। তারপর গম্ভীর হয়ে যোগ করে, আমি নিজের সাথে জেলেনেরও খেয়াল রাখব। সত্যি। ছোট্ট ছেলের সেই দায়িত্বশীল মুখ দেখে কায়সারের বুক হঠাৎ ভরে ওঠে অদ্ভুত মায়ায়। সে ধীরে জাবেরের দিকে তাকায়, সাবধানে নিয়ে যাবেন ওকে, আমি পরে গিয়ে নিয়ে আসব। জাবের সম্মানের সঙ্গে মাথা নত করে, জি রাজকুমার। ব্যাস, অনুমতি পেয়েই খুশিতে লাফিয়ে ওঠে মাহির, ইয়ে, আমি ভাইয়ের কাছে যাব। কায়সারের চোখে তখনও স্পষ্ট দুশ্চিন্তা। নিজের খেয়াল রেখো। মাহির এগিয়ে এসে ছোট্ট 2 হাত দিয়ে কায়সারের গাল চেপে ধরে তারপর ঝুঁকে তার নাকে একটা চুমু খায়। ঠিক আছে বাবা। জাবের তখন বলে ওঠে, চলুন রাজকুমার। মাহির সঙ্গে সঙ্গে তার হাত ধরে দরজার দিকে এগিয়ে যায়। পিছনে দাঁড়িয়ে থাকে কায়সার, চুপচাপ তাকিয়ে থাকে নিজের ছেলের দিকে। ঠিক দরজার পার হওয়ার আগে মাহির আবার ঘুরে দাঁড়ায়, তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে, আচ্ছা যাই বাবা, তুমি মায়ের খেয়াল রেখো, আমি জলদি ফিরে আসব। সে কয়েক সেকেন্ড থেমে আবার যোগ করে, আর আমাকে বেশি মিসও করো না কেমন? কথাটা বলেই ছোট্ট মাহির সৈনিকদের সঙ্গে বেরিয়ে যায়, আর কায়সার দরজার সামনে স্থির দাঁড়িয়ে থাকে। তার চোখে তখন অদ্ভুত এক শূন্যতা। মাহিরকে যেতে দিতে চায়নি সে, তবে তার ছেলে যে কথা শুনবে সেও জানে, ঠিক তার মতোই জেদি।
মাহির জাবেরের সঙ্গে চলে আসে ইফরিত রাজ্যে, আর ইফরিত রাজ্যে পৌঁছতেই সে ছুট লাগায় জেলেনের ঘরের দিকে। প্রাসাদটা তার অতি পরিচিত, সে খুব ভালো সব চেনে, তাই সে জেলেনের ঘরের দিকে যায় সোজা। পেছন থেকে জাবের ডাক দেয়, রাজকুমার সাবধানে যাবেন। মাহির তো শোনেই না, আর দৌড়ে চলে যায়। মাহির জেলেনের দরজায় কড়া নাড়ে। জেলেন। ভেতরের সব শব্দ বন্ধ হয়ে যায় তার কণ্ঠে। মাহির দরজা খুলতেই দেখতে পায় জেলেনকে। জেলেন দাসীর কোলে, আর আরকান তার পাশে দাঁড়িয়ে কি যেন বলছে। দরজা খুলতেই সকলে সেদিকে তাকায়, আর আরকান এতদিন পর মাহিরকে দেখে যেন আকাশের চাঁদ হাতে পায়। সে হেসে ফেলে স্বভাবের বিপরীত গিয়ে। দাদু ভাই। মাহির দৌড় দেয়, আর আরকান এগিয়ে আসে তাকে কোলে নিতে, কিন্তু মাহির আরকানকে পাত্তা না দিয়ে তার পাশে জেলেনের দিকে দৌড়ে যায়। জেলেন কাঁদছিল, কিন্তু মাহিরকে দেখে সে কান্না থামিয়ে দেয়। মাহির জেলেনের ছোট হাত ধরে খুশিতে বাকবাকুম হয়ে যায়। জেলেন। মাহির বিশাল এক হাসি দেয়। আরকানের মুখ অন্ধকার হয়ে যায়। মাহিরের আগে তার কাছে না আসায় তাও কিছু বলে না সে। মাহির জেলেনের দিকে হাত বাড়িয়ে দেয় তাকে কোলে নেওয়ার জন্য। দাসী আরকানের দিকে তাকায় ইস্তস্ত করে। মাহির গম্ভীর হওয়ার চেষ্টা করে বলে, কি হলো, আমার ভাইকে দিচ্ছ না কেন? দাও আমার ভাইকে, এক্ষুনি দাও। মাহির দুই হাত বাড়িয়ে তার ভাইকে ফেরত চায়। দাসী আরকানের ইশারা পেতেই ছোট জেলেনকে মাহিরের কোলে দিয়ে দেয়। মাহির জেলেনকে কোলে পেতেই তাকে চুমু দিয়ে কতগুলো আর খুব হাসে, কিন্তু জেলেনকে দেখে মনে হচ্ছিল সে যেন বিরক্ত হচ্ছে। জেলেন মাহিরের গাল চেপে ধরে শক্ত করে। মাহির ব্যথা পায়। আরকান সঙ্গে সঙ্গে এগিয়ে এসে জেলেনকে মাহির থেকে আলাদা করে তাকে দাসীর কোলে দিয়ে দেয়। মাহির গাল চেপে ধরে নিজের। আরকান ব্যস্ত ভঙ্গিতে তার গাল দেখে বলে, দেখি। মাহিরের গাল লাল হয়ে গেছে জেলেনের চেপে ধরায়। আরকান বিরক্ত হয়ে তাকায় জেলেনের দিকে। জেলেন কি অবস্থাই না করেছে তার ছোট মাহিরের ছোট গালের। জেলেনের তো এসব বোঝার ক্ষমতা নেই। সে বারবার দরজার দিকে তাকায় আর ছটফট করতে লাগে, যেন অপেক্ষা করছে কারো আসার। হয়তো ভেবেছে অরুণিকাও আসবে। আরকান মাহিরকে কোলে তুলে জড়িয়ে ধরে। মাহির কিছু বলে না, সে আরকানের কাঁধে মাথা রাখে। আরকান মাহিরের পিঠে হাত বুলিয়ে বলে, দাদু ভাই, কেমন আছো তুমি? ভালো নেই। কেন? আমার জ্বর ছিল। আরকান সঙ্গে সঙ্গে মাহিরের কপাল ধরে। মাহির বোঝানোর ভঙ্গিতে বলে, উফ, বলেছি জ্বর ছিল, বলিনি আছে, সুস্থ হয়ে গেছি। এখন কেমন লাগছে? ভালো। জেলেনকে দেখে আরও ভালো লাগছে। তোমার বাবা কোথায়? বাবা আসেনি তো। তাহলে তুমি একা এসেছ? না, জাবের আঙ্কেল ছিল তো। কথাটা বলে সে একাই হাসে। আরকানের মন নরম হয় মাহিরের মিষ্টি হাসিতে। এই 15 দিন সেও মাহিরকে খুব মনে করেছে, কিন্তু তাদের সুখের মুহূর্ত ভেঙে যায় জেলেনের কান্নায়। জেলেন হয়তো বুঝতে পারে মা আসবে না, আর সে কান্না শুরু করে। মাহির জেলেনকে কাঁদতে দেখে চিন্তিত ভঙ্গিতে বলে, ও কাঁদছে কেন? আরকান তেমন পাত্তা না দিয়ে বলে, তেমন কিছু না, বাচ্চারা এমন কাঁদেই। মাহির অবুঝভাবে আরকানের দিকে তাকিয়ে বলে, আমিও কি কাঁদতাম? আরকান মাহিরের জালে চুমু খেয়ে বলে, একদমই না, মাহির দাদুভাই তো খুবই মিষ্টি বাচ্চা ছিল। মাহির জেলেনের দিকে চিন্তিত হয়ে তাকায়। জেলেনের থামার নামই নেই। দাসী তাকে থামাতে পারছে না। মাহির জেলেনকে জিজ্ঞেস করে, মাম্মার জন্য কাঁদছিস জেলেন? জেলেন ঠোন ওল্টায়, যেন কথাটা সে সত্যি বুঝতে পেরেছে। মাহির আরকানের কোল থেকে নেমে জেলেনকে কোলে নেয়। আরকান মাহিরকে বলে, দাদু ভাই, জেলেনকে নামিয়ে দাও, ও আবার ব্যথা দিবে তোমায়। থাক, ব্যথা দিক, ও তো ছোট, ও তো বুঝে না। বুঝলে কি ব্যথা দিত বলো? মাহির জেলেনকে জড়িয়ে ধরে তার পিঠে হাত বোলায়, ঠিক কায়সারের মতো। সে কাঁদলে কায়সারও ঠিক এভাবে আদর করে তাকে। আরকানের দৃষ্টি নরম হয়, আর সে ফোঁস করে শ্বাস ছাড়ে। আরকান মাহির আর জেলেনের ওপর চাদর টেনে দেয়। চাদর দিয়ে দুজনকে ঢেকে দেয়। মাহির জেলেনকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে গেছে। শুরুর দিকে জেলেন মায়ের ওপর রাগ করে মাহিরকে মারধর করলেও মাহির হাতও লাগায়নি ভাইকে। পরে একটু পর রাগ কমায় জেলেন নিজেই খেলেছে মাহিরের সঙ্গে। পরে খেলতে খেলতে দুজনেই ঘুমিয়ে যায় একসঙ্গে। কে বলবে একটু আগে জেলেন মাহিরকে সহ্যই করতে পারছিল না, তার একটা খেলনাও ছুতে দিচ্ছিল না,
পরে সেই জেলেনই মাহিরকে সব খেলনা দিয়ে দেয় খেলার জন্য, আর মাহিরও শিখিয়ে দেয় জেলেনকে কি করে খেলতে হবে। আরকান দুজনের দিকে তাকাতেই এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে যায় তার মনে। সে যেন মাহির আর জেলেনের মাঝে ছোট জাফরান আর কায়সারকে দেখতে পাচ্ছে। কায়সার আর জাফরানও ছোট থাকতে এভাবেই খেলতে খেলতে একসাথে ঘুমিয়ে যেত। আরকান কোনো কথা না বলে বেরিয়ে যায় ঘর থেকে, তবে দাসীদের আদেশ দিয়ে যায় দুজনকে দেখে রাখতে। আরকান মাহির বা জেলেন কারও কোনো কিছুর কমতি হতে দেয় না, তবে মাহিরের জন্য ভালোবাসা তার বরাবরই বেশি। আর জেলেনকেও সে ভালোবাসে, লো প্রকাশ করতে চায় না, কারণ তার মনে একটা ভয়। ভবিষ্যৎবাণীর সেই সংখ্যা এখনও মন থেকে কাটেনি। পরের দিন সকাল থেকেই প্রাসাদে হইচই শুরু হয়। মাহির প্রাসাদে ফিরে আসতেই যেন প্রাসাদটা তার প্রাণ ফিরে পেল। মাহির সকাল থেকেই ছুটে চলেছে প্রাসাদের চারিদিকে। মাহির সৈন্যদের সাথে খেলেছে, দাসীদের সাথে গল্প করেছে, কিছু দাসী তাকে আদর করে মিষ্টিও খাইয়েছে। জেলেন এতক্ষণ ঘুমোচ্ছিল, তাই মাহির একা একাই খেলেছে। আরকান রাজসভায় যাওয়ার আগে খাবার খেতে আসে। সে খাবার ঘরে এসে চেয়ার টেনে বসলে মাহিরকে দেখতে পায় না। আরকান দাসীকে ডাক দেয়। দাসী মাথা নিচু করে দাঁড়ালে আরকান জিজ্ঞেস করে, মাহির কোথায়? সে রাজকুমার জেলেনের ঘরে। রাজকুমার জেলেন মাত্রই জাগল, তাই দেখতে গিয়েছে তাকে। আরকান দাসীকে বলে, যাও মাহিরকে ডেকে আনো, না খেয়ে শুধু খেলা আর খেলা। জি। দাসী চলে যায়, আর একটু পরই খাবার ঘরের বড় দরজা খুলে দৌড়ে মাহির ঢুকে। মাহিরের মুখে স্পাইডারম্যান মাস্ক লাগানো, তার পেছনে জেলেন দাসীর কোলে। মাহির হিরোদের মতো ঢুকেই চারপাশ পর্যবেক্ষণ করছে। তাকে দেখে মনে হচ্ছে ছোট জেলেনের ছোট বডিগার্ড। মাহির চারপাশ দেখে দাসীকে বলে, রাজকুমার জেলেনকে নিয়ে আসো, সব ঠিক আছে। আরকান ফোঁস করে শ্বাস ছাড়ে মাহিরের দুষ্টমিতে। মাহিরকে ডাক দেয় আরকান, দাদু ভাই। মাহির আরকানের কাছে দৌড়ে যায় আর মাস্কটা মুখ থেকে একটু সরায়, এতটুকুই, যাতে ঠোঁট দেখা যায়। মাহির আরকানের গালে চুমু খেয়ে আবারও মাস্ক ঠিক করে বলে, এই তো আমি দাদু ভাই। আরকান হালকা হাসে মাহিরের কাণ্ডে। মাহির যতক্ষণ তার কাছে থাকে ততক্ষণ তার মন মেজাজ ভালোই থাকে, কিন্তু মাহির চলে গেলে সব অসহ্য লাগে, কাজেও মন বসে না তার। আরকান মাহিরকে এক হাত থেকে জড়িয়ে ধরে বলে, তুমি যে সকাল থেকে খেলছো, খাবে না? খাবো তো, আমি তো জেলেনের ঘুম থেকে জাগার জন্য অপেক্ষা করছিলাম। কেন? এর সাথে খাবো তাই। কিন্তু ও তো অনেক ছোট, ও তোমার মতো খেয়ে পারবে না। কেন? কারণ ওর দাঁত নেই, চিবিয়ে খাবে কি করে খাবার? মাহির দুশ্চিন্তা নিয়ে তাকায় জেলেনের দিকে আর জিজ্ঞেস করে, জেলেন, তোর দাঁত নেই? জেলেন কিছু না বুঝেই হাসে, আর তার দাঁত ছাড়া হাসি প্রমাণ করে দেয় আরকান সত্যি বলছে। মাহির আরকানকে জিজ্ঞেস করে, দাদু ভাই, জেলেনের দাঁত থাকবে কবে? সময় হলে। যখন সময় হবে। ধুর, এটা কি উত্তর হলো? এটাই উত্তর। শোনো, জেলেনের দাঁত হলে জাবের আঙ্কেলকে পাঠাবে আমাকে জানতে, কেমন? আরকান একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, জেলেনের দাঁত হলে কি এমন হবে? আমি ছবি তুলে রাখব, পরেও বড় হলে ওকে দেখাবো। আরকান হালকা হাসে বলে, ঠিক আছে, জানাবো তোমাকে। মাহির জেলেনের দিকে তাকারে দেখে জেলেন খাচ্ছে, আবার নিজের হাত দেখে খেলছে। মাহির আরকানকে জিজ্ঞেস করে, দাদু ভাই, জেলেন বড় হবে কবে? আমি ওকে সাইকেল চালানো শিখাবো, যেভাবে আমাকে বাবা শিখিয়েছে। খুব জলদি বড় হবে, তারপর তোমার যা যা পছন্দ শিখিও। মাহির খুশি হয়ে বলে, জেলেন বড় হলে আমি ওকে সাইকেল চালানো শিখাবো, পড়তে শিখাবো, গান গাওয়া শিখাবো, সুপার হিরোর মতো খেলা শিখাবো। আচ্ছা। সেই সকালটা এভাবেই কেটে যায় মাহিরের মিষ্টি মিষ্টি প্রশ্ন করা আর উত্তর খোঁজায়। দুপুরের খাওয়া দাওয়ার পর মাহির জেলেনকে কোলে নিয়ে বাগানে আসে। বাগানে খুব সুন্দর আগুন ফুল ফুটেছে, যা তার খুব পছন্দ। মাহির বাগানে খেলছিল জেলেনকে নিয়ে। মাহির জেলেনের ফুলা ফুলা গালে চুমু খেয়ে বলে, জেলেন, জানিস আমার অনেক বন্ধু আছে, আর একটা বান্ধবী আছে আয়েশা। আয়েশাকে বলেছি তোর কথা, ও তোকে দেখতে চায়। আমি পরের বার আসলে দাদুকে বলবো তোকে সাথে দিতে, তারপর আয়েশার সাথে দেখা করাবো তোকে। জেলেন মাহিরের গাল ঠাস করে চড় মারে, তাকে চুমু খাওয়ায়। জেলেনের পছন্দ না কেউ তাকে চুমু খাওয়া, অরুণিকা বাদে, এমনকি কায়সারও না। মাহিরকে মেরে জেলেন খুব খুশি হয়ে হাসে। মাহির ঠোঁট উল্টায় তাকায় জেলেনের দিকে। মাহির কখনো মার খায়নি,
কিন্তু জেলেন হওয়ার পর থেকেই শুধু জেলেন মেরেই চলেছে তাকে। তবে মাহির জেলেনকে মারে না, কারণ মাহির তো ভালো বাচ্চা, আর অরুণিকা বলেছে গুড বয়রা কখনো মারামারি করে না। মাহির কাঁদো কাঁদো ভাবে তাকায় জেলেনের দিকে। জেলেন, আমি কিন্তু তোর সাথে কথা বলবো না, আমাকে তুই শুধু মারিস, তুই ব্যাড বয়, তোর সাথে আড়ি। মাহির রাগ করে মুখ ঘুরিয়ে অন্যদিকে বসে। জেলেন অবাক চোখে মাহিরের রাগ করা দেখে। অবশ্য জেলেনের কি দোষ? জেলেনের পছন্দ না জেনেও মাহির জোর করে তাকে আদর করে চুমু দেয়, তাই তো মার খায়। মাহির মুখ ফুলিয়ে কিছুক্ষণ বসে থাকে, ভাবে জেলেন তার রাগ ভাঙাবে, কিন্তু জেলেনের কোনো হেলদোল না পেয়ে তার আরও রাগ হয়। সে অভিমান করল, আর তাই তার ভাই তাকে ডাকলও না। সে রাগ করলে তো কাইসার আর অরুণিকা শালের সাথে তাকে আদর করে, চকলেট দেয়, আর তার পাষাণ ভাই তার দিকে ফিরেও তাকালো না। পরের মুহূর্তেই মাহিরের মনে পড়ে জেলেন তো ছোট, সে কি আর বুঝে? মাহির ফোঁস করে শ্বাস ছাড়ে। যতই হোক, তারই তো ভাই, সে রাগ করে থাকতে পারে না। মাহির নিজে নিজেকে বলে, যাক, বড় হাও তুই, তারপর তোর সাথে আড়ি করব। এখন তোকে দেখে রাখতে হবে, বাবাকে প্রমিস করেছি তাই। মাহির পেছনে ঘুরে জেলেনকে কিছু বলতে, কিন্তু সে চমকে যায় যখন সে জেলেনকে দেখতে পায় না। জেলেন! মাহির দেখে জেলেন হামাগুড়ি দিয়ে অনেক দূরে চলে গেছে। মাহির সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় আর জেলেনকে ডাক দেয়, জেলেন থাম! জেলেন মাহিরকে তার দিকে আসতে আরও জোরে হামাগুড়ি দিয়ে চলে যায়, আর মাহির তার পেছনে দৌড় লাগায়। জেলেন আস্তে আস্তে বাগানের সেই নিরিবিলি জায়গায় চলে আসে যেখানে সৈন্যদের নজরদারি খুব কম থাকে আর জায়গাটা নির্জন। জেলেন ছোট হওয়ায় তাকে ছোট ছোট গাছপালার জন্য মাহির দেখতে পায় না। মাহির আশেপাশে জেলেনকে খুঁজতে থাকে। এরই মধ্যে জেলেন দেখে তার সামনে এক জোড়া কালো। জেলেন ওপরের দিকে তাকালে দেখে একজন পূর্ণবয়স্ক লোক। জেলেন তো কিছুই বুঝতে পারে না। লোকটার শয়তানি হাসি হাসে। সে যখনই জেলেনকে কোলে তুলতে যাবে তখনই মাহির চলে আসে। মাহির দেখে কালো পোশাকে একজন লোক, তার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। এরকম পোশাক তো সৈন্যরা পরে না। মাহিরের মনে পড়ে যায় আরকানের অনেক আগে বলা এক কথা, কালো পোশাক পরে মুখ ঢেকে রাখা লোকেরা হয় তারা যারা শত্রু রাজ্যে আত্মগোপনে প্রবেশ করে, আর তাদের থেকে তোমার সাবধানে থাকতে হবে। মাহির রেগে সেই লোককে বলে, আমার ভাইয়ের থেকে দূরে থাকো। কিন্তু লোকটা ছিল এক জিন, সে একটা তুচ্ছ মানুষের কথায় পরোয়া করে না। আবার যখন তা হয় ছোট এক বাচ্চা। লোকটা জেলেনকে কোলে তুলে নেয়। মাহির দৌড়ে এসে তাকে ছোট হাত দিয়ে মারতে মারতে বলে, আমার ভাইকে ছাড়ো, আমার ভাইকে ধরবে না, দাদু, দাদু ভাই। মাহিরের চিৎকার শোনার মতো আশেপাশে কেউ নেই। লোকটা বিরক্ত হয়ে মাহিরের মুখ চেপে ধরে বলে, একদম চুপ, আর একটা আওয়াজ করলে গাড় মোটকে চলে যাব। আমার দাদুকে আমি বলে দেব। ভয় পাই না তোর দাদুকে, যা বলে দে গিয়ে। আমার দাদু কিন্তু বাদশা, আমার তাতে কিছু যায় আসে না। আমার ভাইকে ছাড়ো বলছি। মাহির ছোট হাত দিয়ে ভাইকে ধরতে চায়, কিন্তু লোকটা আরও উঁচু করে ধরে জেলেনকে, আর সে মাহিরের চিবুক শক্ত করে ধরে আরেক হাত দিয়ে। সে রেগে বলে, আর একটা কথা বলবি না, নয়তো খারাপ হবে। মাহির কামড় দেয় লোকটার হাতে। লোকটা ব্যথায় কাতরে ওঠে। আহ! লোকটা মাহিরকে রেগে ছুঁড়ে মারে দূরে। মাহির গিয়ে ধাপ করে পড়ে আর ব্যথা পায়। মাহির ব্যথায় কান্না শুরু করে, আর জেলেন হয়তো এবার বুঝতে পারে কিছু ভালো হচ্ছে না। মাহিরকে কাঁদতে দেখে জেলেনও কান্না শুরু করে দেয়। লোকটা বিরক্ত হয় জেলেনকে কাঁদতে দেখে, তার মুখ চেপে ধরে কান্না থামাতে আর ধমক দেয়, চুপ। জেলেনের কান্না আরও বেড়ে যায়। সে নেমে যেতে চায় লোকটার কোল থেকে, কিন্তু তার থেকে ছাড়া পাওয়া সহজ না। মাহির ব্যথা নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। জেলেন 2 হাত বাড়িয়ে দেয় মাহিরের দিকে তার কাছে যাবার জন্য। মাহির ব্যথা নিয়ে লোকটাকে নিচু স্বরে বলে, আমার ভাইকে দিয়ে দাও। দিব না তোর ভাইকে, তোর ভাইকে দরকার আমাদের। তুমি অন্য কিছু নিয়ে যাও, আমার ভাই না। আমার দাদুর কাছে অনেক টাকা আছে, তোমাকে আমি দিয়ে দেব। আমার ভাইকে দিয়ে দাও। পিচ্চি, চুপ থাক। তোর ভাইয়ের জন্য এসেছি আমি, আর তোর দাদুর সম্পদের চেয়েও বেশি মূল্যবান তোর ভাই। রাস্তা ছাড়, নয়তো তোর আর তোর ভাইয়ের জন্য ভালো হবে না। তোকে মেরে ফেলবো আর তোর ভাইকে গোলাম বানাবো আমাদের। হুট করেই মাহিরের শরীরে কেমন যেন অদ্ভুত শিহরণ বয়ে যায়, যখন সে ভাবে তারা তার ভাইকে অত্যাচার করবে। মাহিরের হাতে সোনালি রঙের আলো জ্বলতে থাকে। সে মাথা নিচু করে বলে, আমার ভাই না।
লোকটা অবাক হয় হুট করে মাহিরের এমন আচরণ দেখে। সে কিছু বুঝার আগেই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত অর্থাৎ নিচের দিক থেকে একটা সোনালি শক্তির ধোঁয়া জমতে শুরু করে মাহিরের চারপাশে। মাহির তাকালে দেখা যায় তার চোখের মণি উল্টে গেছে আর তা সাদা হয়ে গেছে। মাহির হুট করেই চিৎকার করে বলে, আমার ভাই না! মাহিরের চিৎকারে চারপাশ কেঁপে ওঠে। জেলেনও কান্না থামিয়ে দেয়। সেই জিনটা কিছু বুঝার আগেই মাহির ছুটে আসে তার দিকে আর নিজের সব শক্তি নিয়ে তার দিকে ছুঁড়ে মারে। সেই শেষ মুহূর্তে জেলেনকে ছুঁড়ে মারে সুস্থভাবে, কারণ তাদের জেলেনকে জীবিত চাই, কিন্তু সে নিজেকে প্রতিরক্ষা করার সুযোগ পায় না। আর আঘাতটা তার শরীরে লাগতে নিলে সে সরে দাঁড়ায় আর তার পেছনের গাছ ভেঙে একটা দেয়াল ভেদ করে ফেলে। লোকটা অবাক চোখে তাকায় মাহিরের দিকে। একটা অর্ধমানবের এত শক্তি! মাহিরের বিস্ফোরণের আওয়াজটা প্রাসাদের সকলের কানেই যায়। আরকান তখন নিজের রাজসভায় ছিল। এমন বিকট শব্দ শুনে সে আর তার মন্ত্রীরা চমকায়। আরকান একজন দাসকে জিজ্ঞেস করে, এটা কিসের আওয়াজ? মনে হচ্ছে ছোটখাটো কোনো বিস্ফোরণ হলো। আরকানের সবার আগেই মাহিরের কথা মাথায় আসে। মাহির? আরকান উঠে দৌড়ে বেরিয়ে যায়। মন্ত্রীরাও দৌড়ে চলে যায় তার পেছনে। আরকান প্রাসাদ জুড়ে ছুটতে থাকে মাহিরকে খুঁজতে। মাহিরকে খোঁজার সময় সামনে আসা প্রতিটা দাস দাসীকে জিজ্ঞেস করে একটাই কথা, মাহির কোথায়? কিন্তু কেউই জানে না। মাহিরকে জ্যালেনের ঘরেও পায় না আরকান। তখনই সে জ্যালেনের ঘরের জানালা দিয়ে দেখে বাগানের থেকে একটা বিশাল সোনালি আলো আসছে। আলোটা দেখে আরকানের বুঝতে সময় লাগে না এটা মাহিরের সোনালি শক্তি। আরকানের গলা থেকে কাঁপা কাঁপা ভাবে বের হয়, দাদু ভাই! আরকান তার মন্ত্রীদের ও সৈন্যদের নিয়ে বাগানে আসলে থমকে যায়, কারণ বাগানে ছিল মাহির ভয়ানক ভঙ্গিতে তাকিয়ে থাকা সামনে থাকা লোকের দিকে। তার সামনের লোক আহত আর তার পেছনে জ্যালেন। সে এমনভাবে দাঁড়িয়েছে যেন লোকটা জ্যালেনকে ছুঁতেও না পারে। মাহিরের শরীর থেকে সোনালি ধোঁয়া বের হচ্ছে, মনে হচ্ছে যেন সে আগুনে জ্বলছে। আরকানের মুখ থেকে শুধু একটা শব্দই বের হয়, মাহির! মাহির পাশে ফিরে তাকায় আর আরকান আঁতকে ওঠে। মাহিরের চোখের মণি উল্টে সাদা হয়ে গেছে। তার মুখের ভঙ্গি খুব ভয়ানক। ইফরিতেরা রাগলে যেমন লাগে ঠিক তেমনই লাগছে। তার ইফরিত রক্তেরই যেন বহির্প্রকাশ। সামনে থাকা আহত জিনটা আরকানকে দেখে পালানোর জন্য মাহিরের দিকে আঘাত করতে যায়, যাতে তার আঘাতে মাহির আহত হয়, সকলে তাকে নিয়ে ব্যস্ত হয় আর সে পালাতে পারে। আরকান লোকটার ধারণা যেন বুঝতে পারে। সেই জিনটা হাত উঁচু করে মাহিরকে আঘাত করতে আর মুহূর্তেই আরকান সেই জিনের সামনে চলে আসে আর তার গলা চেপে ধরে। সেই জিনের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে। আরকান এত জোরে চেপে ধরে যেন মেরেই ফেলবে সে ওই জিনকে। আরকানের হাত চেপে ধরে জিনটা আর চেষ্টা করে আরকানকে থামানোর। ঠিক তখনই আরকান আরেকটু জোর প্রয়োগ করে আর জিনের মুখ এবার নীল হয়ে যাচ্ছে শ্বাসের অভাবে। আরকান রেগে ফোঁস করে বলে, আমি সব ভুল ক্ষমা করলেও এই ভুলের ক্ষমা নেই। একজন মন্ত্রী দৌড়ে এগিয়ে আসে আর তার জাদু দিয়ে একটা প্রাচীর বানায়, যা মাহির আর জ্যালেনের দৃষ্টিকে আটকায়। তখনই আরকান হুঙ্কার দেয়, আমার নাতি না! কথাটা বলেই সে ওই জিনের গাড় মট করে ভেঙে দেয়। সেই হাড় ভাঙার আওয়াজ উপস্থিত সকলের কানে আসে। আরকান তাকে দূরে ছুঁড়ে মারে। আরকান রেগে পেছনে ফিরলে মন্ত্রীরা ভয়ে মাথা নামিয়ে নেয় আর সৈন্যরা ভয়ে কাঁপে, কারণ এই শত্রু প্রাসাদে ঢোকার জবাব আরকান তাদের থেকেই নেবে। আরকান মাহিরের দিকে তাকায়। মাহির এতক্ষণে হুঁশ এসে পড়েছে। সে আরকানকে দেখে অসহায় গলায় বলে, দাদু ভাই! মাহির ঠোঁট উল্টে তাকায় আরকানের দিকে। আরকান দ্রুত এগিয়ে আসে মাহিরের দিকে, কিন্তু মাহির অজ্ঞান হয়ে যায়। মাহির অজ্ঞান হবার আগেই আরকান তাকে ধরে ফেলে। আরকান মাহিরকে বুকে জড়িয়ে ধরে রাখে। আরকানের দিকে তাকিয়ে কেঁদির যায় জ্যালেন। আরকান জ্যালেনকে কোলে তুলে নেয়। জ্যালেন আরকানের কোলে উঠতেই মাহিরের জামার শক্ত করে ধরে তার ছোট হাত দিয়ে, যেন বোঝার চেষ্টা করছে কি হলো তার ভাইয়ের। আরকানের কোলে দুই পাশে দুই নাতি, যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। আরকানের রাজসভায় বসে আছে, তার শরীরে আগুন জ্বলছে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে এক জিন। জেলেনকে অপহরণ করতে মূলত একটা নয়, দুটো জিন এসেছিল। তার মধ্যে একজন মারা গেছে আর এখন এই একটাই বাকি। আরকানের দুই পাশে এক লাইনে মন্ত্রীরা দাঁড়িয়ে। তারা একই রকম রেগে আছে তাদের রাজকুমারদের আহত করার চেষ্টা করায়। সেই শত্রু জিনের পেছনে দাঁড়িয়ে আছে জাবের। সেই জিনের হাতে শিকল বাঁধা, মুখে মারের দাগ। আরকান সিংহাসনের হাতল চেপে ধরে বলে, একটাই প্রশ্ন করব, একবারেই উত্তর চাই আমার, কারণ দ্বিতীয়বার সুযোগ পাবি না তুই। আরকান সামান্য সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করে, কে পাঠিয়েছে তোকে?
জিনটা ভয় পায়। জিনটা ভয় ভয় তাকায় সামনের দিকে আর শুকনো ঢোক গিলে, কারণ সে জানে সত্যি বললে তার মালিক মেরে ফেলবে তাকে, আর মিথ্যে বললে আরকান। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, একজন কবিরাজ। আরকানের চোয়াল শক্ত হয়ে যায়। আরকান রেগে জিজ্ঞেস করে, নাম কি তার? রঘু কবিরাজ। কথাটা শুনতেই বাজ পড়ে এক মন্ত্রীর মাথায়। সকলেই তার চেহারার হাবভাব দেখে তার দিকে তাকায়, আর মন্ত্রীটা মাথা ঝুঁকিয়ে ক্ষমা চেয়ে বলে, বাধা দেওয়ার জন্য দুঃখিত বাদশাহ, কিন্তু একটা জরুরি কথা জানানোর আছে আপনাকে। আরকান এক শব্দে প্রশ্ন করেন, কি? মন্ত্রীটা কথা বলার একটু চুপ থাকে, যেন নিজেকেই প্রস্তুত করছে। তারপর আরকানকে বলে, রঘু কবিরাজ একজন ভয়ানক মানুষ। সে কালো জাদুবিদ্যায় পারদর্শী। সে জিনদের বিভিন্ন রাজ্যে পরিচিত তার শক্তির কারণে। সে এমন অনেক কালো বিদ্যা জানে যা শেখা মোটেও ঠিক নয়। শোনা গেছে সে তার আত্মা পর্যন্ত বিক্রি করেছে শয়তানের কাছে। তার জীবনের একটাই লক্ষ্য সবচেয়ে শক্তিশালী হওয়া আর অমরত্ব লাভ করা। তবে অমরত্ব হয় না, কিন্তু সে খোঁজে আছে অমরত্ব লাভের উপায়। আর এই খোঁজে সে বহু জিনকে নিজের দলে নেয়। কেউ নিজে থেকে যোগ দেয় তাকে, তো কাউকে সে নিজের গোলাম বানায় জোর করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, রঘুর দাস জিনদের মধ্যে সবই 1000 বছর পুরানো আর শক্তিশালী। তবে সবচেয়ে অবাক করা বিষয়, তার সৈন্যদলের মাঝে বেশিরভাগই ইফরিতেরা। সকলেই চমকে তাকায় ইফরিতেদের দিকে। ইফরিতে জিনেরা এমন জাত যারা গোলামি পছন্দ করে না, আর তারা কারোর কথা মানে না। মানুষদের তো আরও না, সেখানে তারা এক মানুষকে মেনে চলে। শুধু তাই নয়, ইফরিতে ছাড়াও আরও ভয়ঙ্কর জিন জাতির সদস্য তার দলে আছে। তবে শুধু মারিদ জিনেরাই তাকে যোগ দেয়নি, তাদের অহংকারের জন্য। যেহেতু আমরা জানি তারা গোলাম হতে রাজি নয় কখনো। কিন্তু ইফরিতেরা তো কোনো লাভ ছাড়া কাউকে সাহায্য করে না, তাহলে তারা কেন রঘু লোকটাকে মানে? হুট করেই শত্রু জিনটা মাথা তুলে বলে, কারণ তার দখলে সকল জিনের শক্তি। সকল জিনেরা তাকায় জিনটার দিকে, আর জিনটা বলে, রঘু কবিরাজকে অনুসরণ করা জিনেরা কেউ নিজের ইচ্ছায়, তো কেউ বাধ্য হয়ে তার কাজ করে। সে বন্দীদের শক্তি দখল করে নেয়, আর তার কারণে জিনেরা যতই শক্তিশালী হোক, কোনো কাজের হয় না শক্তি ছাড়া। কারণ যদি রঘু অনুমতি না দেয়, তারা শক্তি ব্যবহার করতে পারে না। সে কালো জাদু দিয়ে শক্তি আটকে রাখে। এক একজনকে এক এক মাত্রা পর্যন্ত শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে সে। কিন্তু যারা নিজের ইচ্ছায় নিজেদের শক্তির নিয়ন্ত্রণ দিয়েছে, তাদের এর পরিবর্তে অমরত্বের প্রতিশ্রুতি দিয়েছে রঘু, আর তাই তারা তার সাথে। জিনটা একটা জোরে শ্বাস নিয়ে বলে, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, রঘুর সৈন্য সংখ্যা 70,000 বা তারও বেশি, আর 70,000ই তার জন্য মরতে বাধ্য, আর কারোর বয়সই 1000 বছরের নিচে না। উপস্থিত সকলেই যেন শ্বাস আটকে রাখে এই কথা শুনে। মানে প্রতিপক্ষের সাধারণ সৈন্যই তাদের বাদশা সমান শক্তি রাখে। আরেকজন মন্ত্রী জিজ্ঞেস করে, তাহলে তোমার বয়স কত? তাহলে 1050 বছর। তাহলে তোমার সঙ্গী কেন পারল না রাজকুমার মাহিরের সাথে? কারণ আমাদের শক্তি ততটুকুই রঘু ব্যবহারের অনুমতি দিয়েছে, যতটুকু একটা বাচ্চাকে অপহরণ করতে প্রয়োজন পড়বে। আমরা এর চেয়ে 1 গুণ শক্তিও বেশি ব্যবহার করলে মারা যাব একা একাই। সকলে বুঝতে পারে প্রতিপক্ষ ঠিক কতটা ভয়ানক। জিনটা আরও বলে, তাছাড়া ওই বাচ্চার মধ্যে কিছু আছে। সে সাধারণ না, সে ছোট হলেও তার চোখে এক আলাদাই আগুন ছিল, যা আমাকে থামিয়ে দেয়। আমি কখনো কোনো ইফরিতকে নিজের আপনজনের জন্য এতটা মরিয়া হতে দেখিনি। আমি নিজেও ইফরিত, তাও না, কখনো দেখিনি এসব। জিনটার কথায় আরকানের বুক মোচড় দেয়। সে নিজেও ভয় পায় মাহিরের ভবিষ্যতে ভেবে। আরকান এবার হুট করেই জিজ্ঞেস করে, কিন্তু জেলিনকে অপহরণ করে কি লাভ? লাভ আছে। জিনটা এবার তাকায় আরকানের দিকে আর বলে, রাজকুমার জেলিনকে পেলে রঘু আরও শক্তিশালী হয়ে যাবে, কারণ সেও জানে রাজকুমারের সম্পর্কের ভবিষ্যতে বাণী। মাহির যখন চোখ খুলে নিজের পাশে তার বাবাকে দেখতে পায়, কায়সার মাহিরের হাত ধরে রেখেছে নিজের হাতের মাঝে, আর সেই জোড়া হাত কপালে ঠেকিয়ে নিঃশব্দে কাঁদছে। মাহির চোখ খুলেই এই দৃশ্য দেখে তার বাবাকে ডাকে, বাবা। কায়সার সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায় মাহিরের দিকে। মাহির কায়সারের চোখের জল মুছে দিয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁদছ কেন? কাঁদলে তোমাকে ভালো লাগে না, জলদি চোখ মোছো, গুড বয়রা কাঁদে না। কায়সার কান্নার মাঝেও হেসে ফেলে মাহিরের কথায়। মাহির নিজেও হাসে তার বাবাকে হাসতে দেখে। কায়সার মাহিরের কপালে চুমু দিয়ে বলে, আমার গুড বয়, তোমাকে বাবা খুব ভালোবাসে। মাহির কায়সারকে তার ছোট হাত দিয়ে জড়িয়ে ধরে বলে,
মাহিরও বাবাকে ভালোবাসে। মাহির 2 হাত দিয়ে যতটুকু সম্ভব বড় করে কায়সারকে দেখায়, এত ভালোবাসি। না না, এর চেয়েও বেশি। কায়সারের মুখের হাসি প্রগাঢ় হয়। কায়সার মাহিরের কপালে হাত বুলিয়ে বলে, কেন তুমি এমন মাহির? কেন সবাইকে এত ভালোবাসো নিঃস্বার্থভাবে? মাহির কায়সারকে জিজ্ঞেস করে, কাউকে ভালোবাসা কি ভালো না? ভালো, কিন্তু নিজের চেয়ে বেশি ভালোবাসা ভুল, কারণ সবাই সব ভালোবাসার মর্যাদা দিতে পারে না। কায়সার মাহিরকে বলে, ভাইকে তুমি খুব ভালোবাসো আমি জানি, কিন্তু কারোর জন্য নিজের জীবন বিসর্জন দিতে চলে যাওয়ার মতো ভালো সকলে বাসতে পারে না। ছোট মাহির কায়সারের কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করে, মানে? কায়সার কথার প্রসঙ্গ বদলে বলে, এখন কেমন লাগছে তোমার? মাহির তার ছলে যাওয়া হাত দেখিয়ে বলে, একটু জ্বলছে এখানে। কায়সারের বুকটা ভারী হয়ে যায় ছেলের ক্ষত দেখে। মাহির হাত কায়সারের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ফু দিয়ে দাও বাবা, সব ঠিক হয়ে যাবে। কায়সার তার চোখের জল আটকে মমতা নিয়ে ফু দেয় মাহিরের হাতে। ফু দিতে দিতে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। মাহির অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা, তোমার আজ কিছু হয়ে গেলে আমি তোমার মাম্মা কিভাবে থাকতাম তোমাকে ছাড়া? আমার কিছুই হয়নি, দেখো। যদি হতো? না, হতো না। আমি তো সাপাইডারম্যানের কিছু হয় না। আর আমি তো তোমাকে প্রমিস করেছিলাম আমি জেলিনকে রক্ষা করব, তাই তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। জেলিন আমার ছোট না বলো? আমি না রক্ষা করলে কে রক্ষা করবে তাকে? কায়সারের বুকটা মোচড় দেয়। মাহিরের মাঝে সে তার বড় ভাই জাফরানকেই যেন দেখতে পাচ্ছে, সেই ভাই যে সবসময় তাকে নিজের অংশ ভাবত, প্রতিদ্বন্দ্বী না। মাহির কায়সারকে জিজ্ঞেস করে, জেলিন কোথায় বাবা? জেলিন কি কাঁদছে? তুমি কি ওকে আদর করেছ? হ্যাঁ, করেছি। ওর ঘরে ঘুমাচ্ছে, এতক্ষণ কাঁদছিল, পরে আমি আসার পর চুপ হয়েছে। মাম্মা কোথায়? তোমার মা বাড়িতে আসেনি, তোমার মাকে এসব বলিনি, আরও অসুস্থ হয়ে যাবে বলে। বাড়ি ফিরে তোমার মাকে বলবো। ঠিক আছে বাবা। মাহির এক মিষ্টি হাসি দেয়, আর কায়সার এক পলকে তাকিয়ে থাকে। এই ছেলেটাই তার প্রাণ, তার জীবনের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। মাহির আসতেই তার জীবন আলোকিত হয়ে গিয়েছে বহু গুণে। কায়সার দাঁড়িয়ে আছে আরকানের সামনে। আরকান এতক্ষণ সব বলেছে, কেন জেলিনের ওপর আক্রমণ হয়েছিল আর তার ওপর কত বড় বিপদ আছে। আরকান হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বলে, তুমি তো সব শুনলে কায়সার, এবার তোমার ফিরে যেতে হবে মানুষের জগতে অসমাপ্ত সময়ের জন্য। কায়সার আরকানের দিকে অবাক হয়ে তাকায়। কায়সার, আমি জানি বিষয়টা সহজ না, কিন্তু জেলিনকে জীবিত থাকতে দেখতে হলে তোমার যেতেই হবে। মাহির এখানে নিরাপদ না, আর জেলিন মানুষের জগতে। মাহিরকে নিয়ে তুমি ফিরে যাও, এ জগৎ তার জন্য না। কায়সার কাপা গলায় জিজ্ঞেস করে, আর জেলিন? আরকান অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, আর জেলিন আমার কাছে থাকুক, আমি তাকে দেখে রাখব, তার জায়গা এখানে। কিন্তু আমরা কেন অসমাপ্ত সময়ের জন্য চলে যাব বাবা? মাঝে মাঝে আসলে কি বেশি ক্ষতি হয়ে যাবে? আরকান দীর্ঘশ্বাস ফেলে বলে, মানুষ আর জিনের জগতের রাস্তা বন্ধ করে দিতে হবে আমার। এটা না করলে তারা আবারও কোনো না কোনোভাবে চলে আসবে জেলিনকে কেড়ে নিতে। এবার 2 জন পাঠিয়েছে, পরের বার হয়তো 200 বা হঠাৎ আক্রমণ। এত সৈন্যের সঙ্গে পারা সম্ভব না আমাদের পক্ষে। তাই এটাই একমাত্র পথ রয়েছে আমাদের কাছে। নিজের ছেলেকে জীবিত দেখতে চাইলে চলে যাও। সন্তান মরে যাওয়ার চেয়ে দূরে কোথাও বেঁচে থাকলেও শান্তি। কায়সারকে জড়িয়ে ধরে আরকান। কায়সার বাবাকে জড়িয়ে ধরে, তার কান্না পাচ্ছে। সে কি করে চলে যাবে ছেলেকে রেখে? আর অরণিকা, সে কি করে মানবে এসব? সে আরও ভেঙে পড়বে, কিন্তু সে তার সন্তানকে মৃতও দেখতে পারবে না। বাইরের আকাশ কালো হয়, যেন তারও মন খারাপ কায়সারের মতো। কায়সারের মনের মতো তার আকাশেও আজ কালো মেঘ। সবচেয়ে শক্তিশালী রাজকুমার কায়সার আল জায়েদ আজ এক অসহায় বাবা শুধু। মাহির আর কায়সার আজ বাড়ি ফিরে যাবে। প্রাসাদের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে কায়সার, তার কোলে জেলিন। জেলিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে দেখেছে। আজ সে কাঁদছে না, খুব শান্ত বাবাকে পাশে পেয়ে। আর মাহির, সে তো এখনও জানেই না এটাই তাদের শেষ দেখা। এরপর ঠিক আবার কবে দেখা হবে ঠিক নেই। আদৌ কি হবে? মাহিরের কপালে চুমু খেয়ে আরকান তাকে বুকে জড়িয়ে ধরে বলে, সাবধানে থেকো দাদু ভাই, আর বাবা মায়ের কথা শুনবে ভালো ছেলের মতো।
পড়াশোনাও করবে ভালো করে, তোমার তো অনেক বড় হতে হবে। মাহির বিশাল এক হাসি দিয়ে বড় করে হাসে। মাহির আরকানকে গালে চুমু দিয়ে বলে, তুমিও ভালো থেকো দাদু ভাই, জেলিনের খেয়াল রেখো, আমি জলদি চলে আসব। আর আমার কথা বেশি মনে পড়লে। মাহির তার পছন্দের স্পাইডারম্যান পুতুলটা আরকানের হাতে দিয়ে বলে, ওকে জড়িয়ে ধরো কেমন। আরকানের বুকটা হাহাকারে ভরে যায়, তাও সে মুখে তা প্রকাশ করে না, শুধু মাথা নাড়ে হ্যাঁতে আর মুচকি হাসে। কায়সারের এক হাত ধরে মাহির বলে, বাবা চলো যাই। কায়সার শেষবার জেলিনকে চুমু খেয়ে বলে, আমরা জলদি ফিরব আমার রাজকুমার। জেলিনকে দাসী কায়সারের কোল থেকে নিয়ে যায়। জেলিন প্রথমে যেতে চায় না, কিন্তু তাকে জোর করে নিয়ে নেওয়া হয়। জেলিন মন খারাপ করে ঠোঁট ফোলায়, যেন সে কেঁদেই দেবে। মাহির জেলিনকে বলে, জেলিন তুই না গুড বয়, কাঁদিস না, দেখিস আমি কান্না করি। কাঁদবি না, আমরা আবার কয়দিন পর চলে আসব, তখন আমরা আবারও খেলব একসাথে। পরের বার মাম্মাকেও নিয়ে যাব, ঠিক আছে? জেলিন কিছুটা শান্ত হয় মাহিরের কথায়। আরকান আর কায়সারের বুক ভারী হয় মাহিরের সরল কথায়। মাহির তো আসল সত্য জানেই না। কায়সার মাহিরের হাত ধরে হাঁচা দেয়। প্রতি কদমের সাথে তার হৃদয়ের কম্পন ভারী হচ্ছে, কারণ এটাই শেষ দেখা। মাহির যাওয়ার সময় পেছনে ফিরে মুচকি হাসে আরকান আর জেলিনকে। এরপর কায়সার আর মাহির চলে যায়। তারা চলে যেতেই আরকানের কণ্ঠ কাঁপে, দাদু ভাই ভালো থেকো। আরকান শক্ত করে চেপে ধরে মাহিরের দেওয়া খেলনাটাকে। এটা তার রাজকোষের সকল সম্পদের চেয়েও বেশি মূল্যবান তার কাছে। আরকান কাউকে চোখের জল দেখাতে চায় না, তাই সে চলে যায় তাড়াহুড়ো করে। জেলিন তখনও তাকিয়ে তার বাবা আর ভাইয়ের চলে যাওয়ার দিকে। সে অপেক্ষা করবে এখন থেকে তাদের আবারও ফেরার জন্য। না, বেশি দিন লাগবে না নিশ্চয়ই। মানুষের জগতে পা রাখতেই দুই জগতের রাস্তা বন্ধ হয়ে যায় অসমাপ্ত সময়ের জন্য। আজকের পর আর না ইফরিতেরা মানুষের সাথে যোগাযোগ করতে পারবে, আর নাই বা মানুষের তাদের সাথে। মানে একটা অনির্দিষ্ট সময়ের জন্য তাদের দুই দুনিয়ার সত্যি সত্যি আলাদা হয়ে গেল, আর এই দুনিয়ার সংযোগ রাস্তা একেবারে হারিয়ে গেল। কায়সার যখন বুঝল আর ফিরে যাওয়ার সুযোগ নেই, সে কান্নায় ভেঙে পড়ল। সে হাঁটু গেড়ে বসে পড়ল নির্জন জঙ্গলে আর কান্না শুরু করল। মাহির হতভাগ তার বাবাকে হুট করে কাঁদতে দেখে। তার বাবা কাঁদছে কেন? এখানে কান্নার কি হলো? মাহির এগিয়ে এসে কায়সারের কাঁধে ছোট হাত রেখে জিজ্ঞেস করে, বাবা কাঁদছ কেন? দাদু ভাইয়ের কথা বেশি মনে পড়ছে? থাক, কেঁদো না, আমরা তো আবারও যাব দেখা করতে, ঠিক আছে বাবা? কায়সার মাহিরকে বুকে টেনে নিয়ে শব্দ করে কাঁদে। আমরা আর যাব না মাহির, আমরা আর যাব না, আর যাওয়া সম্ভব না। রাস্তা বন্ধ হয়ে গেছে অসমাপ্ত সময়ের জন্য, আর তোমার দাদু কিংবা ভাইয়ের সাথে আর দেখা হবে না আমাদের। মাহির আতকে ওঠে বাবার কথায়। মাহির পেছনে তাকিয়ে দেখে, আসলেই তো দরজা নেই। যদি দরজা না থাকে তাহলে সে আবারও তার ভাইয়ের কাছে ফিরবে কি করে? সে যে কথা দিয়েছে ভাইকে, সে ফিরবে বাবা। মাহির এবার নিজেও কান্না করে, না, আমি আমার ভাইকে রেখে যাব না, আমি যাব না, আমি ওকে প্রমিস করেছি আমি আবারও আসব। ও অপেক্ষা করবে বাবা, আমাদের জন্য কাঁদবে। বাবা চলো না ফিরে যাই, বাবা চলো, বাবা শুনছো? আমার ভাই ওইখানে রয়ে গেছে বাবা, আমার ছোট ভাই ভয় পাবে বাবা। মাহির তার বাবার থেকেও দ্বিগুণ স্বরে কাঁদে। ছুটে চলে যেতে চায় কায়সারকে ছেড়ে, কিন্তু তার যাওয়া সম্ভব না। কায়সার তাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদেই যায়। হয়তো আজকের পর আর কিছুই ঠিক থাকবে না, কিছুই না। মাহিরের শেষ আর্তনাদ শোনা যায়, আমার ভাইকে নিয়ে এসো বাবা, আমার ভাই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।